আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আগামীকালের মধ্যে নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে। দুপুরে সচিবালয়ে এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এই দলটাকে যদি আপনার নিষিদ্ধ করা হয় তাহলে আইন শৃঙ্খলা এবং দেশের রাজনীতিরও অনেক উন্নতি হবে। কোনো দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়, সেটা কোনো বিচার বিভাগীয় আদেশে হয় না। বিচার করার যুদ্ধ অপরাধীদের অপরাধের দায়ে বিচার করা এক কথা, জামাতকে নিষিদ্ধ করা আরেক কথা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে হাইকোর্ট। জাতির ক্ষতি হয় এমন কাজ করা কারোই ঠিক হবে না বলেও উল্লেখ করেছে আদালত। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে এমন মন্তব্য আদালতের। রিটের পরবর্তী শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। রিপোর্ট করছেন হাসান জাভেদ। পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান। রিট শুনানির দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষ বলেন, রিটটি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। গণতদন্ত কমিশনে যারা আছেন তাদের স্বজন এবং কমিশনের সদস্যরাই এই রিট করেছেন এবং এর পক্ষে শুনানি করছেন। পুলিশ কখন গুলি করতে পারবে বা পারবে না তা আইনে সুস্পষ্ট বলা আছে। সবকিছু মেনেই কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ছাত্রদেরকে পুলিশ গুলি করে নাই, করলেও যদি করে থাকে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আদেশ অনুযায়ী প্রতিটা ঘটনার জন্য তদন্ত হচ্ছে হবে। আমাদের জন্য এখানে পিআরবি আছে, পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেভ করার জন্য গুলি করতে পারে। দিস ইজ মোটিভেটিভ। এটা করা হয়েছে যে কোনো একটা পার্টিকুলার একটা পরিস্থিতিতে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য। এখানে আমরা কেউই কোনো রাজনীতি করার জন্য আসিনি। লাশের উপরে রাজনীতিবিদরা করেন, আইনজীবীরা করেন না। রিটকারী আইনজীবীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করেই তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। এখানে রাজনৈতিক রং মাখানোর কোনো সুযোগ নেই। একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। রিটের বিপক্ষে 3 জন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ছাড়াও বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী বক্তব্য রাখেন। আর রিটের পক্ষে 3 জন আইনজীবী তাদের বক্তব্য উপস্থাপন করেন। শুনানিতে কয়েকবার হট্টগোলের সৃষ্টি হলে সবাইকে আদালতের পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান বিচারপতি। ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে, এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। পরে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতদের স্মরণে আজ সারা দেশে শোক পালন করা হচ্ছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এর সিদ্ধান্ত হয়। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হয় আর নিহতের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়তেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোটা বিরোধী আন্দোলনের নামে সংগঠিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডে হতাহতের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ সারা দেশে এই শোক পালন। এদিকে চট্টগ্রামেও সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান কোটা আন্দোলনে সহিংসতায় নিহতদের স্মরণে শোক পালন হয়েছে। পরে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোটা সংস্কার আন্দোলনে নিহত, আহত ও গ্রেফতারের প্রতিবাদে জাহাঙ্গীরনগর ও রাজশাহী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদী কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মৌন মিছিল বের করেন
শিক্ষক শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে নবনির্মিত ছাত্র জনতা শহীদ স্মৃতিস্তম্ভের সামনে যায়। পরে সেখানে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সেখান থেকে পুনরায় মিছিল নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা একই পথে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশ করেন। কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের উপর হামলা ও হতাহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মিছিল, মানববন্ধন ও পথসভা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। খুলনা শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ স্থানে আশেপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এছাড়া হবিগঞ্জ শহরের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা কর্মসূচি পালন করেছে। এতে বিভিন্ন কলেজের মেয়েরা অংশ নেয়। আগামীকাল থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে অফিস। বুধবার থেকে সকাল 9টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস চলবে। মঙ্গলবার এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাম্প্রতিক অচলাবস্থায় বেশ কদিন সাধারণ ছুটি এবং পরবর্তীতে স্বল্প সময়ের জন্য অফিস খোলা রাখার পর এবার স্বাভাবিক সময়সূচিতে অফিস খোলার এই সিদ্ধান্ত নিল সরকার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বুধবার থেকে সকাল 10টায় শুরু হয়ে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকবে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে ব্যাংকে লেনদেন চলবে আগের মতো সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সাম্প্রতিক আন্দোলন পরিস্থিতিতে আমদানি রপ্তানি বাণিজ্যে সৃষ্ট অচলাবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পাইকারি থেকে খুচরা বাজারে ভোগ্যপণ্যের সরবরাহে তেমন গতি আসেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশে আমদানি নির্ভর ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন এনামুল হক। ভোগ্যপণ্যের বেশিরভাগ আমদানি হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। আমদানি সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কাস্টমস ও বন্দরের কাজ প্রায় 1 সপ্তাহ বন্ধ থাকে। এতে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য আটকে যায় বন্দরে। বর্তমানে পণ্যের মান ও সরবরাহ পরিস্থিতি কেমন, সেই প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমান পরিস্থিতিতে আমাদের অনলাইন কার্যক্রম সম্পূর্ণভাবেই সচল আছে এবং আমাদের যত ইম্পোর্ট হচ্ছে এবং যত এক্সপোর্ট হচ্ছে সমস্ত কার্যক্রম আমরা স্বাভাবিকভাবেই করতেছি। আমাদের যে অবজারভেশন যে অল্প কিছুদিন যেটা আটকে ছিল তাতে করে পণ্যের গুণগত মানের কোনো তারতম্য হয়নি এবং আমরা এই যে যানজট যে আমাদের যে কয়েকদিন যেটা স্ট্যাগন্যান্ট যেটা হয়েছিল আমরা তারপরে খুবই র্যাপিডলি আমরা সে কাজগুলি সম্পন্ন করেছি। এদিকে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। জাহাজ থেকে খালাস হওয়ার পর বেশিরভাগ পণ্য চলে আসে এখানে। বন্দর চালু হওয়ায় ভোগ্যপণ্যের মজুদ সন্তোষজনক হলেও বেচাকেনা তেমন হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। খাতুনগঞ্জের দোকানপাট কিন্তু কিছুটা খোলা ছিল, কিন্তু বেচা বিক্রি হয় নাই। এবারে যে বলতে গেলে আপনার কোনো কিছুর দাম বাড়ে নাই, কিন্তু না বাড়লে কি হবে, আপনার বেচা বিক্রি কিন্তু কম। চলমান আমদানি ব্যাহত না হওয়া সহ পরিস্থিতির উন্নতি হলে পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা ব্যবসায়ীদের। শামসুল হক হায়দরি, এনটিভি নিউজ, চট্টগ্রাম। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় কৃষকদের প্রায় 63 কোটি টাকা ক্ষতি হয়েছে। জমিতে রোপণ করা পাট, আউশ, আমন বীজতলা ও বেগুন সহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সরকারি উদ্যোগে তালিকা করা হয়েছে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে হাজার হাজার কৃষক এবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। চলতি মাসের শুরুতে যমুনা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্যার পানিতে নিমজ্জিত হয় জেলার 5 উপজেলার 6,525 হেক্টর ফসলি জমি। এর মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে 3,185 হেক্টর জমির ফসল। এসব জমিতে সবজি, মরিচ, পাট, আউশ ধান, তিল ও বীজতলা ছিল। পাট গাড়ছিলাম, পাট হয়েছে ভালো, ফলন হয়েছে ভালো, কিন্তু হঠাৎ করে বর্ষার পানিতে আমার পাট সব শেষ হয়ে গেছে। সামান্য কি 2 আনা ক্ষেতের 2 আনা অংশ আমি কাটতে পারছি, আর পানি তলায় গেল আর কাটতে পারলাম না। সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আমাদের বিশেষ করে যেমন বীজতলা, আমন বীজতলা যেটা নিচু জায়গায় ছিল,
এটাকে পুষিয়ে নেওয়ার জন্য আমরা শুকনো বীজ তোলা উঁচু জমিতে, যাতে সামনে আমন মৌসুমে কোনো প্রকার কৃষকদের সমস্যা না হয়, এ ব্যাপারে আমরা কাজ করছি। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি অফিসের পক্ষ থেকে উদ্যোগ ও পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক। মৌলভীবাজার পৌরসভা 2024-25 অর্থ বছরের 150,95,73,000 টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে পৌরসভা মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান। শহরের উন্নয়নমূলক কাজের পাশাপাশি শহরের ভেতর বেরি লেক উন্নয়নের জন্য 50 কোটি টাকা বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে। স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘবে পটুয়াখালীতে 2 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সকালে পটুয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ। দেশে কারফিউ চলাকালীন সময়ে স্বল্প আয়ের মানুষের আয়ের পথ বন্ধ হওয়ার কারণে পরিস্থিতি বিবেচনায় এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টি ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।